স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH অনুপ্রবেশকারীদের মদত দেন মমতা, এই অভিযোগ তো ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অনুপ্রবেশকারী এমনটা অভিযোগ। হ্যাঁ, একদম স্পেসিফিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের সময় অনুপ্রবেশ করেছেন এমন অভিযোগ করেছে ইডি সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে ইডি জানিয়েছে, যেভাবে তদন্তের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের সময় কোট আনকোট অনুপ্রবেশ করেছেন, তাতে তদন্ত বিঘ্নিত হয়েছে। 100 জন পুলিশ অফিসার নিয়ে এসে তদন্তে বিঘ্ন ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বললে অনেকে রাগ হয়, তাও মমতা বন্দ্যোপাধ্যায়কে তো মমতা বন্দ্যোপাধ্যায়ই বলতে হবে। তাই আবারও বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের সময় অনুপ্রবেশ করেছেন, তদন্তে বিঘ্ন ঘটিয়েছেন, ফাইল চুরি করে ডাকাতি করে নিয়ে চলে গিয়েছেন। কার স্বার্থে? কার স্বার্থে আপনি এমনটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি নিজে বাঁচতে চেয়েছেন, নাকি কয়লা দুর্নীতি কাণ্ডে আপনি কাউকে বাঁচাতে চেয়েছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কিশলয় আপনাকে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম, দুর্নীতির টাকায়, চুরির টাকায় কি নির্বাচন লড়েন আপনারা? আপনি উত্তর দিতে পারেননি, পালিয়ে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার ইডি বলছে আদালতে যে আপনারা দুর্নীতির টাকায় নির্বাচন লড়েছেন এবং আপনি সেই তথ্য লুকিয়ে ফেলার জন্য, চুরি করার জন্য, ডাকাতি করার জন্য অনুপ্রবেশ ঘটিয়েছেন তদন্তস্থলে। এটা গর্হিত অপরাধ, এটা ক্রিমিনাল অফেন্স। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বাঁচাতে ক্রিমিনাল অফেন্স করছেন প্রশ্ন করবো আজ কিশলয়ের অগ্নিবাণে। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, देखो मैंने सब लेके आया। নথি ডাকাতের স্বীকারোক্তি ছিল প্রথম থেকেই একেবারে বেপরোয়া স্বীকারোক্তি। জল মাথার কতটা উপর দিয়ে বইলে স্বয়ং মুখ্যমন্ত্রী এহেন নথি কেড়ে নিয়ে আসেন তা বিলক্ষণ টের পেয়েছিলেন বাংলার মানুষ। কয়লার কালি কোন শিকড় পর্যন্ত পৌঁছলে মুখ্যমন্ত্রী দুর্নীতির প্রশ্নে মেজাজ হারাতে পারেন তাও টের পেয়েছে বাংলা। কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার। আর বাংলা দালাল, আর বাংলা দালাল, আর বাংলা দালাল। চিৎকার করে যতই কালি ধামাচাপা দেওয়ার চেষ্টা করুন না কেন, সাংবিধানিক পদে থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়া যে একেবারে সাংবিধানিক না তা বিলক্ষণ বুঝেছেন মুখ্যমন্ত্রী। তাই চেষ্টা করেছিলেন দলনেত্রীর মুখোশটুকু চাপিয়ে নিতে। যা করেছি আমি কোনো অন্যায় করিনি, তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। তবে যেমন প্রতিবাদ করে ডাকাতি ঢাকা যায় না, তেমনি দলনেত্রীর মুখোশ আটলে অপরাধ লঘু হয় না। এবার মমতাকে তদন্তে অনুপ্রবেশকারী দেখে দেশের শীর্ষ আদালতে ইডি। অভিযোগ, তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনার ডিজি শখানেক পুলিশ সঙ্গী করে অনুপ্রবেশ করেন। অভিযোগ রয়েছে আরো ভয়ঙ্কর, হাইকোর্টের শুনানি ভেস্তে দিতে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়ে জমায়েত করা হয়। শীর্ষ আদালতে ইডির দাবি তার প্রমাণও রয়েছে তাদের কাছে। কি আছে ডাকাতি হয়ে যাওয়া নথিতে? কয়লার কালি লেগে কতটা গভীরে যে এতটা মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়? কয়লা ফাইলস খোলার পথে নিজে বাধা হয়ে কাকে বাঁচাতে চাইছেন মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে ইডি অনুপ্রবেশকারী বলছে। আপনি অনুপ্রবেশকারীদের মদত দিতেন, বাংলার মানুষ এতদিন জানতো, অভিযোগ করতো, এবার আপনাকে অনুপ্রবেশকারী বলা হচ্ছে। আপনি একটি তদন্তের সময় অনুপ্রবেশ করেছেন, অনুপ্রবেশ করে ফাইল ডাকাতি করে পালিয়ে গিয়েছেন। আমি যখন প্রশ্ন করেছি আপনি কেন ফাইল নিয়ে চলে যাচ্ছেন, কেন চুরির টাকায় নির্বাচন লড়েছেন, আপনি উত্তর দেননি, গাড়িতে করে পালিয়ে গিয়েছেন। কিন্তু ফাইলগুলো আপনার কাছে আছে, ইডি চাইছে ফাইলগুলো ফেরত।
আপনি ফাইলগুলো ফেরত দিন, কারণ ওই ফাইলের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য আছে বলে ইডি বলছে বারবার। এর আগে কখনো কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে সকালবেলা হন্তদন্ত হয়ে এসে গাড়ি থেকে নেমে খানিকটা ভ্যাবাচাকা খেয়ে কোথায় ফ্ল্যাট কোথায় বাড়ি বলে কারুর বাড়িতে ঢুকে কোট আনকোট অনুপ্রবেশ করে জিনিসপত্র নিয়ে, ফাইল নিয়ে, এভিডেন্স নিয়ে পালিয়ে যেতে দেখা যায়নি। আপনি একটি প্রেসিডেন্ট সেট করেছেন, আপনি প্রথমবার এমন কাজ করেছেন, বুঝলাম। এবার ফাইলগুলো ফেরত দিন। ক্রিমিনাল অফেন্স করেছেন ইডি বলতে চাইছে, এবং ইডির বক্তব্য এর মধ্যে সিবিআই এরও আসা উচিত, কারণ ক্রিমিনাল অফেন্স হলে তদন্তের এভিডেন্স নিয়ে পালিয়ে গেলে সিবিআই তদন্ত তো হওয়া উচিত। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে আজকে প্রশ্ন করছি, আপনি তো অনুপ্রবেশকারী হয়ে গিয়েছেন, তদন্তে অনুপ্রবেশ করেছেন, এই অনুপ্রবেশ করে যে জিনিসগুলো নিয়ে পালিয়ে গিয়েছেন সেই জিনিসগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি আজ কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ ডিবেটের প্রথম অংশে যাওয়ার সময় প্রশ্ন করছি, ধরে রাজনৈতিক ভেক তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রবেশ, মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তে অনুপ্রবেশ করেছেন বলছে ইডি, সুপ্রিম কোর্টে বলছে ইডি। তাই শুধু নয়, হাইকোর্টে যেদিন শুনানি হওয়ার কথা ছিল সেদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে বলা হয়েছে তৃণমূলের আইনজীবীদের, তৃণমূলের বিভিন্ন কর্মীদের যে অত নাম্বার কোর্ট রুমে আসুন, ওখানে শুনানিটা হচ্ছে, শুনানিটা হতে দেওয়া যাবে না, এমনটা ইডি বলছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেস আইনের পদ্ধতি, প্রসেসকে আটকে দিয়েছে। তৃণমূল কংগ্রেস ক্রিমিনাল অফেন্স করছে কাকে বাঁচাতে। আমার সঙ্গে আজকে কিশলয়ের অগ্নিবাণ সন্ধ্যে 6টায় টিআরপি নিরিখে 1 নম্বর শোতে যারা উপস্থিত রয়েছেন, অঙ্কন দত্ত রয়েছেন বিজেপি মুখপাত্র, মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, অনিল জানা রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা, সিবিআই এর সঙ্গেও যুক্ত ছিলেন বেশ কয়েকদিন, সুদীপ্ত গুহ রয়েছেন প্রযুক্তিবিদ, সুকান্ত ঘোষ অধ্যাপক রয়েছেন আমার সঙ্গে অনলাইনে, বিক্রম ব্যানার্জি আইনজীবী রয়েছেন আমার সঙ্গে অনলাইনে। বিক্রম বাবু, আমি প্রশ্ন করতে চাই, কলকাতা হাইকোর্টে শুনানির দিন যে বিশৃঙ্খলা হলো, বলা হচ্ছে ইডি বলছে তৃণমূল হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যাতে সেদিন শুনানিটা না হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তদন্তে অনুপ্রবেশ ঘটানো, ফাইল নিয়ে এভিডেন্স নিয়ে পালিয়ে যাওয়া এবং তারপর হাইকোর্টে শুনানি না হতে দেওয়া, এর পরে আইনি কি পদ্ধতি আছে এই সমস্ত অপরাধের শাস্তি দেওয়ার, বলুন স্যার। দেখুন, যা ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ঘটিয়েছেন, আমার মতে সেটা নন বেলেবল কগনিজেবল অফেন্স। নন বেলেবল মানে তিনি বেল পাবেন না, আর কগনিজেবল মানে স্পটে তিনি অ্যারেস্ট হতে পারতেন যেদিন তিনি এই কাণ্ডটা করতে গিয়েছিলেন আইপ্যাকের অফিসে যখন ইডি রেড করছিল। তার পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে তৃণমূল বিশৃঙ্খলা করেছে, সেই বিশৃঙ্খলা আজকে নয়, এর আগে কলকাতা হাইকোর্টে বহুবার করেছে। এবং আমি একটা ঘটনার কথা স্মরণ করিয়ে দিই, 2021 সালে যখন পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল, সেটাকে আমি বাংলায় জেনোসাইড হয়েছিল বলে বলি। সেই সময়তে যখন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বিভিন্ন যারা মন্ত্রী তাদেরকে অ্যারেস্ট করছিলেন, সেই সময়তেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সিবিআই দপ্তরে গিয়ে ভাঙচুর চালিয়ে এসেছিলেন, তার নেতৃত্বে এটা ঘটেছিল। সেই জন্য এটা কিন্তু প্রথমবারের কাজ নয়, এটা কিন্তু রিপিটেড নাম্বার অফ টাইমস মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঘটিয়েছেন এবং তিনি নিজে নেতৃত্ব দিয়ে। এই ধরনের অপরাধের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অলরেডি হাইকোর্টে মামলা করেছে, আমি শুনেছি সুপ্রিম কোর্টেও মামলা করেছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা নন বেলেবল কগনিজেবল অফেন্স। কোনো সাধারণ মানুষ যদি থানায় গিয়ে আজকে কোনো কিছু বলতে যায়, তাকে সবার আগে অ্যারেস্ট করে নেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর জন্য এটা কেন ছাড় হবে? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। তিনি আইন নিজের হাতে তুলে নেবেন, তিনি তার মানে বার্তা কি দিতে চাইছেন তৃণমূল কর্মী বা যারা যারা ওনার সমর্থক তাদেরকে, যে আইন নিজের হাতে তুলে নাও? এটা চলতে পারে নাকি গণতান্ত্রিক একটা দেশে? বিক্রম বাবু, আমার একটা প্রশ্ন আছে, আমি বাকিদের কাছে আসছি। বিক্রম বাবু, ধরুন কোনো সংস্থাকে আমি আমার পার্সোনাল কোনো কাজ দিয়েছি, আমার সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডেল করার কাজ দিয়েছি, ধরে নিলাম আমি তাদের কাছে আমার কিছু তথ্য দিয়েছি, সেই সংস্থার অফিসে কোনো একদিন সিবিআই বা ইডির রেড চলছে, আমি গিয়ে গাড়ি নিয়ে ভেতরে ঢুকে সমস্ত ফাইলপত্র হাতিয়ে গাড়িতে ভরে বেরিয়ে আসতে পারবো, হ্যাঁ কি না? পারবো কি পারবো না আমি একজন নাগরিক হিসেবে?
একজন নাগরিক হিসেবে কখনোই এটা করা উচিত না এবং পারবেনও না। তার কারণ হচ্ছিল ইনভেস্টিগেশনে বলা আছে যে কোঅপারেশন করতে হবে। এখানে কোঅপারেশন করার বদলে উনি ওখানে ইনভেস্টিগেশনে বাধা দিয়ে গায়ের জোরে নিয়ে যা কিছু পেরেছেন নিয়ে চলে গিয়েছেন। এটা সম্পূর্ণ বেআইনি এবং এটার জন্য অ্যারেস্ট হওয়া উচিত বলে আমি মনে করি, এবং মুখ্যমন্ত্রী বলে তিনি কেন ছাড় পাবেন এটাই আমার সব থেকে বড় প্রশ্ন। মণিশঙ্কর বাবু, প্রশ্ন সাধারণ হচ্ছে মানুষ করতে গেলে তো হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি আসি মণিশঙ্কর বাবু। মানুষ প্রশ্ন করতে গেলে তো হচ্ছে সেটা ভাই ছাড় পাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন গাড়িতে করে, কোট আনকোট অনুপ্রবেশ করবেন তদন্তস্থলে, ফাইল হাতিয়ে বেরিয়ে চলে যাবেন। হাইকোর্টে যখন কেস হবে তখন গ্রুপে লেখা হবে যে এই কোর্ট নাম্বারে এসে এই রুমে এসে সবাই মিলে ঝামেলা করো, এমনটা ইডি বলছে। স্যার, ইডির সুপ্রিম কোর্টে সাবমিশনে আছে, আমি বলছি না, আমি কোর্ট করছি। এমনটা হলে কি বাঁচাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কাকে লুকোতে চাইছেন? কোন চুরিটা লুকোতে চাইছেন? এমনি চুরি দুর্নীতি সামনে এসেই গেছে স্যার, আর বাঁচিয়ে কি হবে? কয়েকটা মাস এইভাবে ক্রিমিনাল অফেন্স করবেন তাই বলে? মণিশঙ্কর বাবু, দেখুন, একটা কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি যেটা করেছেন ঠিক করেছেন কি ঠিক করেননি, ইডির কি করা উচিত ছিল, সুপ্রিম কোর্টের কি করা উচিত ছিল, হাইকোর্টের কি করা উচিত, সেগুলো তো তদন্ত এবং আইনের যে পরিভাষা আছে তার মধ্যে যাবে। আমি এই বিষয়ে ঢুকবো না। আমি বিক্রমকে এটাই বলবো যে বিক্রম, যেদিন মামলাটা হাইকোর্টে হয়েছিল সম্ভবত তুমি সেখানে ছিলে না। আমার মামলাটা ছিল আইটেম নাম্বার 36। সেকেন্ড হাফে যখন মামলাটা নেবে, মানে আমার মামলাটার পরে ওই মামলাটা ধরা হবে, আনিসুর মণ্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আমার মামলা 36 আইটেম নাম্বার 34 যখন চলছিল আমি ঢোকার চেষ্টা করছিলাম ঘরটাতে, আমি ঢুকতে পারিনি গেটে, তো 36 ডেকে দিল। আমি দরজার বাইরের থেকে আমি চিৎকার করে বলছিলাম, মাই লর্ড, ইট ইজ মাই ম্যাটার, আই এম নট ইন এ পজিশন টু এন্টার। মণিশঙ্কর দা, আমি যতদূর শুনেছি মলয় ঘটক থেকে চন্দ্রিমা ভট্টাচার্য তারা হাইকোর্টে কি করতে এসেছিল তার উত্তরটা কি করে দেবেন? দুজনই অ্যাডভোকেট বিক্রম। চন্দ্রিমা ভট্টাচার্য হাইকোর্টে অনেক মামলা করতো, তুমি তখন প্র্যাকটিসে আসোনি। মামলা তিনি তো এখন না, আমি বলছি যে করেন না, তিনি এট প্রেজেন্ট প্র্যাকটিস করেন। হাইকোর্ট চত্বরে থাকা যাবে না কারো? করেন আমি হাইকোর্টের অদ্ভুত কথা, তিনি এই বিক্রমে বলছি যে হাইকোর্টে প্রত্যেকটা রুম আছে। হাইকোর্টের মামলা জিজ্ঞেস করছেন হঠাৎ করে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী গিয়ে হাইকোর্টের পেছনের বেঞ্চে বসে রইলেন কেন? কোনোদিন জান না, হঠাৎ কেন গেলেন? চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি এই মামলার আইনজীবী, তিনি এই মামলার আইনজীবী। আপনি একটা শুনুন, তিনি হাইকোর্টের মেম্বার, তিনি হাইকোর্টের বারে বসেছিলেন। কারণ এই মামলার সাথে আমার যোগসাজশ নেই। অমূলক কথাবার্তাগুলো বলবেন তুমি, যেগুলো বলছো আমি ডিনাই করছি না। মণিশঙ্কর বাবুকে উত্তর দিতে যেগুলো বলছে আমি ডিনাই করছি না। মণিশঙ্কর বাবু, উনি জিজ্ঞেস করছেন চন্দ্রিমা ভট্টাচার্য কোনোদিন হাইকোর্টে যান না, রাজ্যের মন্ত্রী, হঠাৎ করে এই দিনে বেঞ্চের একদম পিছন দিকে বসেছিলেন বলে আমাদের রিপোর্টারের খবর, হঠাৎ করে তিনি পৌঁছে গেলেন, রাজ্যের নেতারা পৌঁছে গেলেন। উনি গেছিলেন তো, উনি গেছিলেন তো, উনি হাইকোর্টে গেছিলেন কিনা? স্যার গেছিলেন কিনা? হাইকোর্ট তুমি জানো ভট্টাচার্যর কি ভূমিকা ছিল? হাইকোর্ট জানো চন্দ্রিমা ভট্টাচার্য ছিল না? আপনি উত্তর দিন। ভট্টাচার্যর কি ভূমিকা ছিল? আচ্ছা মণিশঙ্কর বাবু উত্তর দিন, আমি আসছি। আচ্ছা মণিশঙ্কর বাবু, কল্যাণ ব্যানার্জি কি দরকার থাকা, তাহলে তিনি তো মণিশঙ্কর বাবু, চন্দ্রিমা ভট্টাচার্য কোনোদিন জান না, হঠাৎ গিয়েছেন। অঙ্কন বা বিক্রম, তোমরা চন্দ্রিমা ভট্টাচার্যের সাবমিশন দেখোনি? তিনি একজন পতিত কেন ঝামেলা করেছেন হাইকোর্টে? হাইকোর্টে প্র্যাকটিস করে আলবাত থাকবে, তিনি তো হাইকোর্টের মেম্বার, তিনি অ্যাডভোকেট থাকবে না? আচ্ছা বুঝলাম, ঝামেলা কেন ছিলেন? ঝামেলা কেন? উনি দায়িত্ব নিয়ে বলছিলেন উনি আইপ্যাকের অ্যাডভোকেট, উনি রাজ্য সরকারের অ্যাডভোকেট। কিসের অ্যাডভোকেট? তুমি কার কথা শুনে এগুলো বলছো? তুমি দেখেছো না না, উনি কেন গেছিলেন? তিনি যায়নি। 5 কেন গেছিলেন? তিনি নিজে প্রেস তোমার ডেকে বলেছেন যে আমি ছিলাম। বলে যাব, তুমি ছিলে কোর্টে? আচ্ছা আরে উনি নিজে প্রেস প্রেস কনফারেন্সে আছে, আমি ছিলাম, উনি বলেছেন কোর্টে মামলাটা ছিল জাস্টিস শুভ্রা ঘোষের ঘরে। 36 আইটেম নাম্বারটা আমি যখন সাবমিশন করছিলাম তখনই বারবার করে এত ভিড় হয়ে গেছিল, কারণ একটা এত বড় মামলা সেটা দেখার জন্য অনেক আইনজীবী সে ভেতরে ঢোকা ছিল। যখন কোনো একটা বড় মামলা হয় সভাপতি অনেকে থাকে ভেতরে। আরে ভাই, তুমি এক্সপেক্ট করছিলে, তুমি যখন মামলা গেল তোমাদের কিছুই করতে পারলেন না টিচারের মামলায়, তবুও তো প্রচুর এখানে মানে অভিজিৎ গাঙ্গুলিকে বলেছিলে যে সমস্ত রিপোর্টাররা যেন ওখানে ছবি তোলে, রিপোর্টাররা যেন রেকর্ডিং করে, তোমরা মুখ দেখানোর জন্য যা খুশি করেছিলে। লাস্টে গোল গোল করে যাবে না। আপনার যখন মামলা ছিল বাকিদেরকে সরে যেতে বলবেন না। তুমি আমি আসছি অঙ্কন, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী কেন হলেন?
আমি লাস্ট কথা অনুপ্রবেশ কেন করলেন? একটা লাইন শেষ করব। আমি বলছি যে তুমি যে কথাগুলো বলছো বিক্রম, সেটা দেখার জন্য যেটা আমরা দেখেছি টিভির পর্দায়, সেটা একবারেই অন্যায়, সেটার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এটা প্রমাণ হবে আইনের মাধ্যমে এই ঘটনা যে বহুবার সত্যি repeat সত্যি করেছেন আপনারা। ইডি, সিবিআই এই বা যে ঘটনা কোনো কলকাতা ইনভেস্টিগেশন হাইকোর্টের এজেন্সি কালচারে তার এমন কি বহুবার ক্ষমতা repeat আছে করেছেন। যা শুনুন, খুশি করতে পারে, শুনুন, যা 20 খুশি করতে পারে। আমি বছরের অঙ্কনের একটা কাছে আসবো। 20 বছরের মণিশঙ্কর কেসটা, বাবু অ্যাকসেপ্ট করে 26 নিলেন এক সালে, প্রকার। 25 মণিশঙ্কর বাবু, এক সেকেন্ড, বিক্রম বাবু, বিক্রম বাবু আসি। 20 সালে ইনভেস্টিগেশন শুরু হয়েছে, হ্যাঁ। 25 সালে আপনি কি করতে মানে গেছেন? আপনার কতদিন লাগে কলকাতা পুলিশের এক একটা মামলা ইনভেস্টিগেট করতে? আপনি টাইমলাইন সেট করে দেবেন। কেন ফাইল দিতে? ব্যাস, এবার আমি আছি অঙ্কনের কাছে যাব। এই আলোচনাটা হওয়া উচিত সিবিআই ইডি নিয়ে। হ্যাঁ, কেন সিবিআই allow নিয়ে হচ্ছে, করেছে? ইডি বলেছে কেন ঢুকতে অনুপ্রবেশকারী দিয়েছে? মমতা। কেন আপনি 5 এক ঘন্টা প্রকার ধরে মেনে কিছু নিলেন করতে মণিশঙ্কর পারেননি? বাবু। আমি একটা পয়েন্ট আউট করবো অঙ্কন। মণিশঙ্কর বাবু এক প্রকার একসেপ্ট করলেন যখন উনি বললেন যে রিপোর্টারদের ডাকা হয়েছিল অভিজিৎ গাঙ্গুলির চেম্বারে ইত্যাদি। তখন এক তো প্রকার বিক্রমদের একসেপ্ট খুব করে ভালো নিলেন, লেগেছিল। এক প্রকার তাদের একসেপ্ট করে মুখগুলো নিলেন যে টিভিতে এবারেও দেখাচ্ছিল। একইভাবে তখন তো হোয়াটসঅ্যাপ বিক্রমদের গ্রুপে খুব ভালো ডাকা লেগেছিল। হয়েছিল। চন্দ্রিমা ভট্টাচার্য সেখানে ভূমিকা নিয়েছিলেন, উনি বলো, নিজেই চন্দ্রিমা প্রেস ভট্টাচার্য কনফারেন্স না। করেছেন যে আমি ছিলাম। আরে ভাই, উনি নিজে চন্দ্রিমা বলেছেন ভট্টাচার্য স্যার, তোমার থেকে উনি বড় নিজে আইনজীবী। বলেছেন, উনি নিজে বলেছেন। তোমার তুমি নখের যোগ্য আমি নও। নখের যোগ্য, আমি কারুর নখের তুমি যোগ্য নখের নেই, আমি যোগ্য পায়ের নও, ধুলো নেই। চন্দ্রিমা কিন্তু আমি ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের তুমি সামনে যে- দাঁড়িয়ে প্রশ্ন তুমি করেছিলাম, সাংবাদিকতা- মমতা তুমি বন্দ্যোপাধ্যায় সাংবাদিকতা পালিয়ে করতে গিয়েছেন। তুমি মমতা আইনটা বন্দ্যোপাধ্যায় করতে যাবে পালিয়ে না। গিয়েছেন আমার প্রশ্ন শুনে। তোমার profession পালিয়ে কি? গিয়েছেন, তোমার profession পালিয়ে কি? গিয়েছেন। ওনার মণিশঙ্কর profession বাবু আইনজীবী। পার্সোনাল তোমার অ্যাটাক আপনি profession যত কি? ইচ্ছা করতে পারেন, তোমার কি মমতা profession? বন্দ্যোপাধ্যায়ের উত্তর নেই। ওনার আপনি profession পার্সোনাল হচ্ছে অ্যাটাক করলে আইনজীবী। আমার তাতে কিচ্ছু এসে যাবে না, আরে তুমি কারণ যা বলবে মানুষ তাতে উত্তর চন্দ্রিমা দেবে। ভট্টাচার্য কিছু এসে মানুষ যাবে না। জানে আপনারা তুমি যা কত চুরি বলবে করেছেন। তাতে অঙ্কন বাবু, চন্দ্রিমা ভট্টাচার্য কিছু অঙ্কন এসে বাবু। যাবে না। আচ্ছা আচ্ছা, ওনার তোমার কিছু শিখতে এসে যাবে না, হবে কারণ কেন? ওনার আসবে, স্যার আসবে, 2026 এসে যাবে। 2026-এ চন্দ্রিমা ভট্টাচার্যের এসে হ্যাঁ, তুমিও যাবে। মন্ত্রী হ্যাঁ, হবে, উত্তর। তুমি মিডিয়া ফ্রেন্ড উত্তর না থাকলে পার্সোনাল অ্যাটাক করা হয়, এটা তৃণমূলের পদ্ধতি। আরে তাতে তুমি আবার না কিছু জেনে কেন এসে কথা যাবে। বলবে? নে, চন্দ্রিমা ভট্টাচার্য আইনজীবী। চন্দ্রিমা ভট্টাচার্য আইনজীবী চালিয়ে আপনাকে সেটা আপনারা অঙ্ক করতে হবে। অঙ্ক করতে হবে। মেম্বার হ্যাঁ। মনিদা দাঁড়ান, অঙ্ক করতে বিষয় হবে। হচ্ছে হলো মনিদাদের মতো পুরনো দিনের যারা দীর্ঘদিন 80-র দশক 90-এর দশকে যারা কংগ্রেসটা করেছিলেন, কংগ্রেসটা দেখেছিলেন, তাদের কাছে আজকের এই তৃণমূলের নৈরাজ্য, তৃণমূলের বিশৃঙ্খলা, তৃণমূলের অসভ্যতাকে ডিফেন্ড করার জন্য কোনো কিছুই নেই। তাদের কাছে ভাষা নেই, ভাষা ফুরিয়ে গেলে এই রকমই হয়ে না, না, যায়। আমরা defend এবার করতে এই চাই না। জায়গাতে দাঁড়িয়ে আপনারা কিন্তু একটা তোমরা কথা যে বোঝার মিথ্যে চেষ্টা কথাগুলো করুন। দাদা বলবে, জানি এক সেকেন্ড, disinformation দেবে, দাদা আমি public-কে ভুল বোঝানোর চেষ্টা করছে, দাদা ঠিক বলে এক সেকেন্ড, এখানে মণিশঙ্কর বাবুর পায়ের যোগ্য কেউ নয়। অঙ্কন আমি কেউ তুমি ওনার না, পায়ের আমি- যোগ্য আমি- নই, আমি- কিন্তু ওনাকে আমি- বলতে দিন। আমি- আমরা আমার আপনার পায়ের disturb যোগ্য করছে। নই, কিন্তু আমার ওনাকে বলতে phone দিন। disturb অনিল করছে। বাবু কেউ আমার- আপনার পায়ের আমার- যোগ্য নয়, কিন্তু তোমার ওনাকে বলতে দিন। caliber- অসভ্যতামি করবেন না, এক- অসভ্যতামি করবেন না, প্লিজ। তুমি অসভ্যতামি না, তুমি শুরু করো। বলতে দিন। মনিদা হ্যাঁ। দাঁড়ান, আপনি উত্তর দেবেন। প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে 2026-এর নির্বাচনে তারা হারতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ এটা টের পেয়ে গেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের উত্থানটা কি? রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করে, রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা অ্যানার্কিতে বিশ্বাস করা দল, সেই দল আজকে ক্ষমতা যখন চলে যাচ্ছে ঠিক তার ওই নৈরাজ্যবাদী সত্তাটাকে নিয়ে আজকে গোটা রাজ্যে এইভাবেই বিভিন্ন জায়গায় অশান্তি ঝামেলা তৈরি করতে চাইছে। এই দৃশ্য আমরা পাকিস্তানে দেখেছি, যে পাকিস্তানে কোনো দুর্নীতিগ্রস্ত প্রশাসকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হলে হাইকোর্ট বলুন, ওখানকার বিভিন্ন কোর্ট বলুন, সেখানে সামনে টায়ার জ্বালানো হয়, বিশৃঙ্খলা করা হয়। স্বাধীন ভারতবর্ষে লালুর বিরুদ্ধে তদন্ত হয়েছে, কংগ্রেসের একাধিক মন্ত্রী, মুখ্যমন্ত্রীরা জেলে গেছেন, অনেক তদন্ত বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে হয়েছে, কিন্তু এই নক্কারজনক নিদর্শন এটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে তৃণমূল শাসন ছাড়া কেউ এটা এস্টাবলিশ মণিশঙ্কর বাবু করেনি। বলছেন যে ED এই CBI জায়গাটা আমি দাঁড়িয়ে- বলছি স্যার, আমি বলছি, মণিশঙ্কর এই বাবু বলছেন দৃশ্যগুলো- ED CBI কে আপনারা ব্যবহার করছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন। আমি মনিদা তাই গেছিলেন। আচ্ছা, ওনাকে শেষ করতে দিন। মণিশঙ্কর বাবু ওনাকে শেষ করতে দিন। মনিদা একজন অত্যন্ত মানে যথেষ্ট আইনজ্ঞ মানুষ। হ্যাঁ। যদি ইডি এবং সিবিআই কে রাজনৈতিক উদ্দেশ্যে, এই যে ধরুন কয়লা পাচার মামলা নিয়ে তো এই তদন্তটা হচ্ছে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত 17 বার মানুষের ট্যাক্সের টাকা খরচা করে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বলকে লাগিয়ে সুপ্রিম কোর্টে এটা প্রমাণ করতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস যে এটা বিজেপি ব্যবহার করছে, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। কেন প্রমাণ করতে পারলেন না? অভিষেক মনু
মনু সিংভির মতো আইনজীবী প্রমাণ করতে পারেনি, এবং সুপ্রিম কোর্ট মনে করেছে যে ইডি সিবিআই কে দিয়েই তৃণমূলের এই দুর্নীতিগুলোর বিরুদ্ধে তদন্ত করতে হবে। যদি রাজনৈতিক উদ্দেশ্য থাকতো সুপ্রিম কোর্ট কেসটা ডিসমিস করে দিতেন, কিন্তু না, তৃণমূল কংগ্রেস একটা আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত দল, আর সেই দুর্নীতির রানী সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আইপ্যাকের কেন্দ্রে তদন্ত যাচ্ছে, মমতা ব্যানার্জির গাত্র দেওয়া হচ্ছে। পুরো পুলিশ মেশিনারি নিয়ে কেন গেছিলেন? তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে সাংবিধানিক পদে বসা শাহজাহান, শেখ শাহজাহান যেমন তদন্ত করতে আসা আক্রমণ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক পদে বসে শেখ শাহজাহানের মায়ের মতো আচরণ করছে। আমি বাকিদের কাছে যাবো। মণিশঙ্কর বাবু, খুব লজ্জাজনক লেগেছিল। এক লাইন বলবো, আমি অঙ্কনকে আমি দুটো জিনিস বলবো। কয়লার মাফিয়ার যার প্রথম নাম এসছে সে হচ্ছে অনুপ মাঝি, 15,000 কোটি টাকার যে স্ক্যামের কথা। তিনি একবারে অ্যারেস্ট হলেন না, তাকে সিবিআই খুঁজে পেলেন না, ইডি খুঁজে দাঁড়ান না, আপনি বলছেন আপনার নেত্রী শুধু ডায়লগ দেন কেন? এই দেখে নেব, একে অ্যারেস্ট করাবো, তাকে অ্যারেস্ট করাবো। তুমি তো সিবিআই সেই জায়গায় আমি বলছি আপনাদের বিরুদ্ধে দুর্নীতির এত অভিযোগ, আরে ভাই আপনারা করুন না আমাদের বিরুদ্ধে তদন্ত। বেশ, আমি সিবিআই ইডি তদন্ত করবে বলছি। আমি বলছি আমার প্রশ্নে ফিরে আসি। আমার প্রশ্ন ওটা নয়, আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেলেন? তো আমি বলছি তদন্ত এটা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বেনিফিশিয়ারি, তাই মমতা বন্দ্যোপাধ্যায় মণিশঙ্কর বাবু বললেন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত, এটাই শুনতে চেয়েছিলাম। আমি বলছি তদন্ত করে কে দোষী সেটার জন্য তদন্ত করা হয়। আমি বলছি সেই তদন্তটাকে আটকাচ্ছেন কেন? না আমি ভয় কিসের আমি আপনাদের? তোমাকে বলছি তো মমতা ব্যানার্জি দুর্নীতির কালো টাকা খেয়েছেন, কয়লার কথাটা বললো মমতা ব্যানার্জি খেয়েছেন। আমি অনিল স্যারের কাছে যাব, এক এক করে কথাটা বললো যে একজন গেল, সে ফাইল নিয়ে চলে এলো, তাকে আটকাতে পারলো না সিবিআই বা ইডির সেখানে কি করা উচিত ছিল সেটা কেন করেনি? আপনারা তো ঠিক আছে, বেশ কেন করেন? আপনারা অনিল স্যারের কাছে আসবো। অনিল স্যার বহুদিন ধরে সিবিআই এর সঙ্গে যুক্ত ছিলেন। এক সেকেন্ড অঙ্কন, আমি সবাইকে বলতে দেওয়ার অনুরোধ করব। অনিল বাবু, আমার খুব অনিল বাবু উত্তর দেবেন। অনিল বাবু করেনি কেন? অনিল বাবু উত্তর দেবেন। আপনি ডিফেন্ড করছেন ঘটনায়, কিন্তু নিজেও মনে মনে বুঝতে পারছেন এটা আমি অন্যায় করছি, হয়তো নিজের কনসেন্সে লাগছে, এখন বলতে হচ্ছে। আপনি বলছেন ডিফেন্ড কেন অ্যারেস্ট করেনি? আপনি কয়েক বছর আগের ঘটনা ভুলে গেছেন? লাউডাউন সিটে কী হয়েছিল? সিবিআই রেড করতে গেলে ডিএসপি নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করতে গেছে না রেড করতে গেছে সেটা জানাই গেল না। যে পুলিশ যা করেছিল, তারপরে নিজাম প্যালেসটাকে আপনারা আর্ম পুলিশ দিয়ে ঘিরে দিয়েছিলেন। তারপরে কি হয়েছিল? তারপরে যখন ওরা সিবিআই যখন ওরা ফোন করে ডাবল সিআরপিএফ নিয়ে এলো, তখন ল্যাজ গুটিয়ে পুলিশ চলে এলো। ওখানে যদি গোলাগুলি চলতো তাহলে কি হতো, কি জিনিস হতো? শেষ করতে দিন, আর একটা কথা বলুন। আপনারা বলছেন কেন দেরি হলো? দেরি কেন হলো আপনারা নিজেরাই জানেন না? আপনাদের জেলে বোটে হঠাৎ 3 বছর জেল খেটে তারপরে বলে দিচ্ছে, আমাকে বলতে বলেছি অমুকের নাম বলতে, বারবার ধরে অমুকের নাম বলতে আমাকে প্রেশার করছে সিবিআইডি কোনোদিন ওই জিনিস করে না। টেক ইট ফ্রম গ্যারেন্টেড ফ্রম মি। তারপরে হচ্ছে ওরা একটা চড়ো পর্যন্ত মানে না, যার জন্য ওদের কেসের এইসব হয়। আমাদের পাল্লায় পড়লে 3 দিনে সিধা করে কী করে স্টেটমেন্ট বের করতে হয় আমরা জানি। সে এখন এরা তো হোয়াইট কালার ক্রিমিনাল, এদের সেইভাবে করা যায় না। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে আপনারা তাই নিয়ে যেই মহামান্য বিচারপতি বললেন এটা সিবিআই এনকোয়ারি করবে, এই তদন্তের চিঠিটা পাঠিয়ে দিলেন, হেস্টিংসে চিঠি দিলেন, বিভিন্ন জায়গায় দিলেন, তদন্ত করতে পাঠালেন। তখন সেটাই তদন্ত আটকাবার জন্য হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে গিয়ে ঠেলে দিচ্ছেন ওই জায়গায় তদন্ত না হয়। আরে ভাই, আপনি যদি চিঠি ঠিক বলে থাকেন তাহলে আপনি বলুন। আমি বলেছি, আমি যখন এটা বলেছি আপনি নার্কো দাঁড়িয়ে বাপের বেটার মতন বলুন, আমার নার্কো অ্যানালিসিস টেস্ট করা হোক, আমি বলেছি এটা। এই কলতলা ঝগড়া নাকি? আমাকে বলবেন না আপনি। বলছে যে তদন্তে অনুপ্রবেশ করা হয়েছে, বলছেন তদন্তে অনুপ্রবেশ হয়েছে, মানে তদন্ত চলছিল, তিনি ঢুকে এসেছেন তদন্তের মধ্যে। একবার বলছেন এটা কিভাবে ভ্যালিড হতে পারে? এটা কিভাবে ডিফেন্ডেবল হতে পারে? অনিল বাবু তার থেকে রিট্র্যাক্ট করছেন। আপনি বলুন যে হ্যাঁ আমি বলেছি, আমাকে বলতে বলেছে, সেটা তো বলছেন। আর আপনারা যেটা বলছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আপনাদের তৃণমূল নেত্রী, হ্যাঁ, আপনি এটা প্রায় বলেন আমি প্র্যাকটিসিং লয়ার,
তা 350 যেটা আইপিসি ছিল, ডিটারিং পাবলিক সার্ভিস ফ্রম ইজ ডিসচার্জিং অফিসিয়াল ডিউটি, সেটা 132 বিএনএস হয়েছে। তারপরে বলছেন প্রমাণ লোভ 201 ছিল, সেটা 238 বিএনএস হয়েছে। আর চুরি, যেটা ছিনতাইয়ের তো কোনো সেকশন ছিল না, সেটা এখন 305 হচ্ছে, 7 বছর সাজা আছে, আগেরগুলোই 2 বছর আছে। দ্যাট ইজ কগনিজেবল অ্যান্ড নন বেলেবল। এবং যারা ছিল ওই সবার আইনসে কেস হয় এগুলো। আপনারা এগুলো জানেন না, এটা আমি এটা করতে পারি না। আমি কি করতে পারি না পারি বা সাংবিধানিক প্রধান, আমি নিজে জানবো না, আমার কথার অধিকার আছে। অনিন্দ্য, এইটা নিয়ে না, তো না, লোকে হাসাহাসি হাসাহাসি করে করছে, হচ্ছে এইটাই এখন। আজকে আমার আপনাদের কথা এমন হচ্ছে অবস্থা যে হয়েছে, শুনুন, আজকে আপনি যে আজকে- আইনটা জানেন, আমি আজকে- আইনটা যেটা জানি, বিক্রম যেটা জানে, সেইগুলো বলছে। আজকে- কিন্তু এখন লোকে জানতে চাইছে আমি যে- যে এটা করা যায় কি না, না। না, আমি যেটা এইটা বলছি, মমতা করা যায়- ব্যানার্জি করেছে, শুনুন, সেটা করা যেটা- যায় কি না, করা যায় না, সেটা স্যার। নিয়ে আইন করা যায় না, করা যায় না, এটা করা যায় না। না, এটা করা যায় না, আমি বলে দিচ্ছি করা যায় না। আমি আইনজ্ঞ নই, আমি বলে দিচ্ছি করা যায় না। বলে দিলাম। হ্যাঁ, আমি এবার দেখাবো, আমি দেখাবো। আমার খুব লজ্জা লাগে, আমি সুদীপ্ত বাবু এবং সুকান্ত বাবু এখনো বলেননি, আসছি মণিশঙ্করদা, সুদীপ্ত বাবু সুকান্ত বাবু বলেননি, আমি তার আগে খুব খারাপ লাগে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মুখ্যমন্ত্রীর পদে বসে আছেন, যিনি বড় একজন আইনজ্ঞ, যার এতগুলো ট্যালেন্ট আছে, যিনি এত ভাষায় কথা বলতে পারেন, সুন্দর আঁকতে পারেন, গান গাইতে পারেন, এত ট্যালেন্টেড একজন নেত্রী, তিনি লড়াকু নেত্রী, অগ্নিকন্যা, তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি ভয় পেয়ে পালিয়ে যান। খারাপ লাগে। অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পরিবর্তন হয়ে গিয়েছেন। আমি কিশলয় প্রশ্ন করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে, আরও একবার মনে করাই, আমি ছোট্ট একটা সাংবাদিক, কিন্তু প্রশ্ন তো সবার করার অধিকার আছে, গণতন্ত্র তো, অ্যাটলিস্ট তাই তো বলা হয়, এ রাজ্যে এখনো আছে বলে মনে করি। কি প্রশ্ন করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় কি উত্তর দিয়েছিলেন, আরও একবার মনে করিয়ে আজকের দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন নিয়ে বাকিদের কাছে যাচ্ছি। দেখুন। প্লিজ আসছে তোমার কথা আমি উত্তর দেবো না। এই স্টপ বিজেপি দ্বারা আমি কিন্তু বলবো না, আইদার স্টপ দেন। উত্তর নেই অগ্নিকন্যার কাছে। আমি দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ নিচ্ছি। আজকে দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে, কিশোর অগ্নিবাণের দ্বিতীয় অংশ, দ্বিতীয় ডিবেটের দ্বিতীয় অংশ। প্রশ্ন করছি, দুর্নীতি ক্ষমতার মন্ত্র, টিকে থাকতেই ষড়যন্ত্র। উত্তর দিন সুদীপ্ত বাবু। প্রশ্ন হচ্ছে, দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে যে ফাইলপত্র নিজেকে নিয়ে গাড়িতে ভরে কলকাতা পুলিশকে ব্যবহার করে সেটা নিয়ে পালিয়ে যেতে হচ্ছে, এরম দুরবস্থা হয়েছে। বলুন স্যার। দেখুন, আমি নিজে আইনের লোক নই, আমি দূর থেকে আইনটাকে দেখি, কিন্তু গত 7 দিন আমি এই পুরো ব্যবস্থাটা দেখে যেটা বুঝলাম যে সো কল্ড নন বেলেবল কগনিজেবল অফেন্স, এইসব এই যে কথাগুলো যেগুলোর মানে অধিকাংশ সাধারণ মানুষ বোঝে না, সেই অফেন্স করার পরও একজন নেত্রীর, তার বিরুদ্ধে কোনো রকম সিদ্ধান্ত নিতে ভয় পায় হাইকোর্টের বিচারপতি, তার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশান নিতে ভয় পায় হাইকোর্টের প্রধান বিচারপতি, এবং আজকে সুপ্রিম কোর্ট যেটা করলো সেটা আরও দুর্ভাগ্যজনক যে সুপ্রিম কোর্ট আজকে কবে ডেট ফেলবে কেসটা নেওয়া হলো, ধরুন সুপ্রিম কোর্ট আজ থেকে 4 মাস পর, যেমন ডিএর ডেট পরে, আজ থেকে 4 মাস পর সুপ্রিম কোর্ট ডেটটা ফেললো এই কেসের, কেস এখানেই শেষ। 4 মাস পর ডেট ফেলে বললো যে সিবিআই তদন্ত শুরু করুক আরও 6 মাস পর, তার মানে পরের বছর ডিসেম্বরে গিয়ে এই কেসটা শুরু হবে। সেই পর্যন্ত তৃণমূলের লোকেরা দেখবে যে তাদের নেত্রী এইভাবে আইন ভেঙেছে, এইভাবে তাদের নেত্রী গত 8 থেকে 10 বছর আইন ভেঙে আসছে, এবং আইন ভাঙার পরেও তারা বড় বড় লয়ার দিয়ে বিভিন্ন সুপ্রিম কোর্ট হাইকোর্টে তারা দৌড়াদৌড়ি করছে এবং তাদের কেউ টাচ করতে পারছে না। এবং আমি আপনাকে বলছি, এরপর যেটা হবে আগামী দিনে তারা দাপিয়ে বেড়াবে, তারা যখন লোকের বাড়িতে এসে, আমার বাড়িতে এসে আমার কানের সামনে বন্দুক ধরবে যে দাদা আপনি ভোট দিতে যাবেন না এবার, এবং তারপর আমি কি করব, আমি তখন হাইকোর্টে যাব,
যে দেখুন আমি ভোট দিতে যাচ্ছে না, কিন্তু হাইকোর্টে ঝামেলা করে শুনানিটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। হ্যাঁ। তারপর আমি সুপ্রিম কোর্টে যাওয়ার পর হোয়াটসঅ্যাপ গ্রুপে বলা হবে সবাই চলে আসুন এত নাম্বার কোর্টরুমে। সব জায়গায় এক মিনিট মণিবাবু, আপনার মাঝখানে আমি কথা বলি। না বলছি হাইকোর্টে ঝামেলা কথা কিশোরই বলছে, কিশোরই বলছে। ইডি বলেছে স্যার, কিশলয় না, ইডি, ইআরডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদি না জানেন ফুল ফর্মটা তাহলে আমি বলে দিলাম, ইডি মানে হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপনি ইডিকে জিজ্ঞেস করুন গিয়ে, আমি ইডিকে উত্তর দেবেন, সুদীপ্ত বাবু উত্তর দিচ্ছেন। ইন ফ্রন্ট অফ জজ আই ওয়াজ প্রেজেন্ট। ইআরডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলেছে। আরেকবার বলে দিন। ভুল বলেছে। বেশ, ইডিকে গিয়ে ধরুন। আমি ইডিকে বিশ্বাস করি। আমি কেন ইডিকে বলবো ভাই? তোমাকে যেটা মমতা ব্যানার্জি একা বলবেন মনীষা ভাই, উনি বলবেন। আরে আমরা কি ওনার পায়ের যোগ্য নই না, তাই উনি একা বলবেন। আমি ঘরে যে ভাববো ঠিক বলছে কিনা, আমাকে যদি কোনো অ্যালিগেশন করে ভাববো ঠিক বলছে কিনা। তোমাকে যেটা মুখ্যমন্ত্রী বলছে দুবার ভাববে, যে বিজেপি দালাল বলেছে, মুখ্যমন্ত্রী পালিয়ে গিয়েছে, ভাববে দুবার ভাববে, দুবার ভাববে। আর আমরা তো বলবো, আমি বলছি যে আপনি তো কোর্টে ছিলেন না, আপনি তো কোর্টে ছিলেন না, কিশোরই কোর্টে ছিল না, অঙ্কন কোর্টে ছিল না, বিক্রম কোর্টে ছিল না, ইডি তো কোর্টে ছিল। আচ্ছা, আর ইডি তো কোর্টে ছিল, সেটা ইডি ছিল তো কোর্টে। আপনি কি সেই বিশৃঙ্খলার পার্ট ছিলেন? আপনি কি সেই বিশৃঙ্খলার পার্ট ছিলেন? তার মানে অপদার্থ ইডি কি বলবেন না, উনি বলুন। অপদার্থ আপনারা কি করলেন? ভাই আমি তাহলে কোর্টে কিছু ঘটেনি। হাইকোর্টটাও গুন্ডামি রাখা। না, এটা হতে দিতে পারি না স্যার, সুদীপ্ত বাবু বলবেন না, না এটা হতে দিতে হবে না। আচ্ছা আসি মনীষা, না আপনি বলুন স্যার। মণিবাবু এলাও করলে বলবো। তুমি আমাকে নিয়ে কথা বলছো, মণিবাবু এলাও করলে বলবো। আপনার কাছে আসি, তুমি চুপ থাকো, মণিবাবু এলাও করলে বলছো। সুদীপ্ত বললো তুমি কথা বলবে না, আমি বললো তুমি কথা বলবে না, তাহলে চলবে। সুদীপ্ত বাবু বলুন, আমি সঞ্চালনা করছি, আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। সুদীপ্ত স্যার মিস ইনফরমেশন দিলে আমি ইন্টারাপ্ট করব। ওহো, আপনি ওনাকে এর বলতে আগের দিন না। দিন যেসব উকিলরা গুন্ডামি করেছে তাদের একজনই মণিবাবু, হ্যাঁ, হতে পারে। আজকেও গুন্ডামি করছে। আরে আমার বিরুদ্ধে আপনারা action দেখুন নিন। একবার ভালো করে, Action নিন। যে যেই উকিলরা গুন্ডামি অপদার্থ করেছে ইডি নিয়ে তাদের কথা একজনই বলবেন না। মণিবাবু। এই মণিবাবু এখানে বসে আছেন, আপনি তো এই ধরনের গুন্ডামি করে কোর্টে এরা কাজ করতে দেয়নি। এরা হারমাদ, এরা উকিল না, হাইকোর্টের বিরুদ্ধে এরা কথা উকিল না, বলবেন। এরা হারমাদ, এরা আরে উন্মাদ। ভাই, ঠিক আছে। এরা নিজেরা উকিল, ঠিক এরা আছে, আইন আপনি ভাঙে, দেখেন। এরা আমরাই কত তো বড় চালাচ্ছি। অসভ্য, এবং আরে এই কোর্টটা অসভ্য তো দেশে আমরাই চালাচ্ছি। আমি বলছি এরা কিভাবে আপনি অসভ্য, তো এরা কোর্ট করে চালাচ্ছেন এই দেখুন না। বলছে আমরাই চালাচ্ছি, তার মানে আপনি- বুঝুন এরা আইন মানে না, আপনি এরা আইন মানে না। আচ্ছা প্লিজ, এরা আমি কতটা একটু অসভ্য, একটু মিনিমাম এরা কতটা ডিসেন্সি অসভ্য চাইবো। দেখুন। সুদীপ্ত এরা বাবু বলছে প্লিজ আপনার আমরাই কথা শেষ চালাচ্ছি। করুন, আমি তারপর আসি আইনের মনীষা উপর কোনো বাবু। ভরসা আপনি নেই। শেষ করুন স্যার, সুদীপ্ত বাবু শেষ আমি করুন। বলছি এদের আইনের উপর কোনো ভরসা নেই, এবং দেখুন হ্যাঁ। এত অফেন্স করার পরেও এরা কিছুতেই বিচারটাকে উঠতে দিচ্ছে না। পুরো বিচার ব্যবস্থাটা সর্বনাশ করে দিয়েছে এরা। কোথাও এরা ঝামেলা করছে, কোথাও গিয়ে টেলিফোন করে থ্রেট দিচ্ছে বিচারপতিকে। আজকে সুপ্রিম কোর্টে যেটা হলো সেটা আরো লজ্জাজনক, আরো লজ্জাজনক। আচ্ছা, আচ্ছা, উনি বলেন, আমি বলছি, আপনি আপনার বলেন। আরো লজ্জাজনক। টেলিফোন করে কে কলকাতা threat বিচারপতিরা টেলিফোন করে মমতা কে ব্যানার্জির threat ভয়, মমতা ব্যানার্জির এগেন্স্টে কোন রকম রায় দিতে সাহস পায় না। কারণ তারা জানে না কলকাতায় থাকতে হবে, তারা জানে কলকাতায় থাকতে হবে, কালকে আমার ছেলে মেয়ে যদি কিডন্যাপ হয়ে যায় কেউ বাঁচাবে না। সেই জন্য তারা এখানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোন রকম মানে কোনো সুযোগিতা তারা রাজি হয় না। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যে সুপ্রিম কোর্ট, যার কাছে এর আগে সুপ্রিম কোর্টের খুব নির্লজ্জ আমরা সুপ্রিম কোর্টের ইয়ে দেখেছি আরজি করার সময়, আজকে আবার সুপ্রিম কোর্ট নির্লজ্জতার একটা চূড়ান্ত জায়গায় নিয়ে গেল। আজকে এই কোনো রকম শুনানি করলো না। আমি আপনাকে বলছি, আইন ব্যবস্থার উপর মানুষের 99.9% ভারতীয়র মানে সম্পূর্ণ শ্রদ্ধা উঠে না, গেছে। আমার প্রশ্ন তো হচ্ছে তার জন্য মমতা কারণ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে না, সুকান্ত বাবু এখনো বলেননি, আমি যাই। সুকান্ত বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রবেশকারী বলছে ইডি। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন সেখানে যাওয়ার পরে হাইকোর্টে মামলা হলো, ইডি বলছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে ওখানে লোক নিয়ে এসে ঝামেলা করা হয়েছিল। এই সমস্ত কিছু বলার পরেও ব্যবস্থা কেন নেওয়া হবে না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আমাদের সবার থেকে বেশি রাইটস এনজয় করেন? এই দেশের কনস্টিটিউশন এবং সংবিধানে ইকুয়াল রাইটসের কথা বলা হয় না স্যার? বলুন। দেখো কিশলয় 2019 আসছি বিক্রম বাবু, সুকান্ত বাবু করেছে ইডি 2019-এর ঘটনা 3রা ফেব্রুয়ারি তোমার মনে আছে, রাজীব কুমারকে বাঁচাতে তিনি চলে গেছিলেন শটান, কিন্তু ধর্মতলায় তিনি কিন্তু ধর্ম ইয়ে করেছিলেন অবস্থান। তারপর 2021 সালের আমরা 23শে ফেব্রুয়ারি দেখি কয়লা পাচার কাণ্ডে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে যখন তার বাড়িতে চলে যায়, তখনও কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাওয়া যায়, তার আগেই পৌঁছে যায়। তারপর 2021-এর ঘটনাক্রমে তোমরা যদি দেখো 15ই মে 17ই মে সেখানেও কিন্তু নারদা কাণ্ডে যখন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে যখন মদন মিত্র তারা গ্রেপ্তার হয়, তখনও তিনি কিন্তু নিজাম প্যালেসে চলে যান। সুতরাং বারবার কিন্তু ইডি এই 3টে ঘটনাকে উল্লেখ করছেন, খুবই গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তিনি যে এই যে যখন শুনানি চলছিল
হোয়াটসঅ্যাপ গ্রুপে যেভাবে এইভাবে মানে জমায়েত করার চেষ্টা করা হয়েছে সে প্রমাণও কিন্তু রয়েছে। সুতরাং সেখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে নথিগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন তার ক্লোনিং যেন না হয় সেটাও কিন্তু ইডি দেখছে। তার মানে তুমি বুঝতে পারছো কতটা গর্হিত অভিযোগ, মানে এগুলোর প্রত্যেকটা অভিযোগের কতটা সত্যতা থাকতে পারে বলে ইডি এই ঘটনাগুলিকে তুলে ধরেছে। সুতরাং তুমি পুলিশ প্রশাসন যখন মুসাকে সন্দেশখালিতে আটকাতে পারে না, যখন পুলিশের উপর হাত ওঠে তখন পুলিশ ছুটো জগন্নাথ হয়ে বসে থাকে, আর এখানে পুলিশকে নিয়ে যখন এই মানে আইপ্যাকের দপ্তর থেকে বেরোতে হয় মুখ্যমন্ত্রীকে, তখন দেখা যায় ফাইল সঙ্গে বৈদ্যুতিক নথি রয়েছে। সুতরাং এই যে বৈদ্যুতিক নথিগুলো রয়েছে বা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে লোক জমায়েত করে শুনানি বন্ধ করা, তা কিন্তু বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করছে। সুতরাং এটা বিচার ব্যবস্থা নীরবে নিভৃতে কাটছে, কারণ উপায় নেই। কারণ এমন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছে যে ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দেয়া, এর মতো গঠিত অপরাধ, আমি তো আইনজীবী নই, কিন্তু এই গঠিত অপরাধের শাস্তি কি হতে পারে তা কিন্তু বিচার করতে হবে, কারণ যেটা চলছে সেটা কিন্তু খুব সঠিক নয় কিশলয়। আমি প্রশ্ন করছি, আইনজীবী নই হয়তো আমরা, কিন্তু কমন সেন্স তো আছে, মানুষ তো, বিচার বুদ্ধি তো আছে। চোখের সামনে যদি দেখি ইডির তদন্তের চলার সময় একজন মহিলা গাড়ি নিয়ে এসে সমস্ত ফাইল গাড়ির মধ্যে তুলে এসে যে কেউ হতে পারে নিয়ে চলে গেলেন, এটা কি করে কোনো কমন সেন্সের মানুষ যার একটু বিচার বুদ্ধি আছে সে বলতে পারে এটা ঠিক? এটা কি করে সাপোর্ট হতে পারে? আমি আগে ব্রহ্মাস্ত্র নেব, তারপর প্রত্যেকের কাছে আসি। ডিবেটের তৃতীয় অংশ ব্রহ্মাস্ত্র আপনার স্ক্রিনে। কিশলয় অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র ডিবেটের তৃতীয় অংশ। প্রশ্ন করছি আজকে, গ্রেফতারির ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আগে ভাগে গিয়ে ক্যাভিয়েট দাখিল করা, তাই আগে ভাগে গিয়ে ফাইল চুরি করে নিয়ে আসা। অঙ্কন হাত তুলছিল, তারপর মণিশঙ্কর বাবু, প্রত্যেকের কাছে আসি। অঙ্কন, তারপর মণিশঙ্কর বাবু, বিক্রম, তারপর বলুন। দেখুন, আইন বিচার ব্যবস্থাকে আমরা বলিউডের সিনেমায় অনেকবার বিভিন্ন কোট আনকোট মাফিয়াদের দেখেছি যে প্রহসনে পরিণত করতে, তদন্তকারী সংস্থাকে বাধা দিতে, কোর্টের সামনে গিয়ে ক্যাওয়াস সৃষ্টি করতে। তাহলে যেটা আমরা একটা সময় টিভির পর্দায় দেখেছি, সেই মাফিয়া রাজ কি প্রকৃতপক্ষে আজকে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই মাফিয়া রাজকে প্রতিষ্ঠা করেছেন? তাহলে আগে একটা সময় এই মনিদাদের মতো তৃণমূলের নেতারা লিখে দিতেন সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে সেই লেখা বন্ধ হয়ে গেছে। এখন লিখে দিন তাহলে যে মাফিয়া রাজের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করে দেন, তদন্তকে প্রহসনে পরিণত করে দেন, গায়ের জোরে চুরি, দুর্নীতি, জোট চুরি, তোলাবাজি সবকিছুকে আজকে এস্টাবলিশ করছেন। এবং ভারতবর্ষের সংবিধান আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বিপন্ন হয়ে রয়েছে। সুপ্রিম কোর্টকে এখানে একটা পদক্ষেপ নিতেই হবে। সুপ্রিম কোর্ট দেখতে পাচ্ছেন ভারতবর্ষের সংবিধানের শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী মানছেন না, প্রহসনে পরিণত করছেন। ইমিডিয়েট এই সংবিধান অবমাননাকারী মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করার নির্দেশ জারি করা উচিত সুপ্রিম কোর্টকে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশের নজরদারিতেই এই সামগ্রিক তদন্তগুলো হচ্ছে। এই তদন্তকে এইভাবে বানচাল করে দেওয়া, এটা মেনে নেওয়া যায় না। উত্তর মণিশঙ্কর। আমি একটা কথাই বলছি কিশলয়, যে পার্টটা তুমি বললে এতক্ষণ যে ইডির সামনে মমতা ব্যানার্জি যেটা করেছে, সবাই যেগুলো বলছে এইটা নিয়ে আমার কোনো ইন্টারফারেন্স নেই। আমি এটা নিয়ে বলছি, আমি বলছি বিক্রম আছে সামনে, আমি একটা পিটিশন যখন আমরা কোর্টে করি না, কোর্টে যখন করি কতগুলো আমরা প্যারাগ্রাফ দিই। আপনি কি আটকালেন কেন? আপনি আর বলুন, আপনি আটকালেন কেন? আমি বলছি তো যে আপনি কি বলবেন, আপনি কি করছিলেন সেই প্যারাগ্রাফগুলোর মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য কেন 13 বছর পর হাইকোর্টে গেলেন? আমি তো সেটা 13 বছর পর চন্দ্রিমা ভট্টাচার্য হাইকোর্টে গেলেন কেন? 13 বছর তো কোনো প্রয়োজন পড়ে না। উত্তর মণিশঙ্কর বাবু, উত্তর দিন। আমি বলছি আমরা যখন লিখি যদি 15টা প্যারাগ্রাফ লিখি, আচ্ছা শুনুন তো, ওনাকে বলতে দিন। সবাই প্যারাগ্রাফগুলো লিখি। আমি বুঝেছি করেছিলেন পয়েন্টমেন্ট। হ্যাঁ, উনি তো বলতে দেন। যদি আমি 20টা স্টেটমেন্ট লিখি, তাহলে আমরা লিখি যে কোনগুলো আমার নলেজে আছে, কোনগুলো আমার ইনফরমেশন, কোনগুলো আপনি কি করছিলেন। তার মানে হচ্ছে যে কোনটা আচ্ছা শুনুন তো, আমার রিকোয়েস্ট, আমি বুঝতে পারছি আপনি কি পয়েন্টটা বলতে চাইছেন, বাট
তাকে আমি বলছি যে 30 সেকেন্ড রানিং মনীষ সরকার 30 সেকেন্ড তৃণমূল সিপিএম কংগ্রেস সব একই এটা বোঝান যে আমরা আলাদা কি করছিলেন আপনি আমি অসভ্যতামি করি আপনি যদি করেন তাহলে বিজেপি তৃণমূলের থেকে আলাদা নেই এটা বোঝান আবার মনীষ সরকার মেনে নিলেন মানুষকে বোঝান যে আমরা একই রকম আমরা তৃণমূলের মতোই এটা বোঝান মানুষকে না আপনি বোঝান মানুষকে আমি বলছি যে কতগুলো আমরা যে কোর্টে লিখি কোনগুলো নলেজে কোনগুলো ইনফরমেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ঠিক হতে পারে নাও হতে পারে তুমি যেগুলো বলছো সেগুলো ইনফরমেশন আর সুদীপ্ত বাবুদের মতো লোক যারা সুপ্রিম কোর্টকে নির্লজ্জ বলেছে তারা কি করে যে পরে আসার চেষ্টা করে আমি সেটাই অবাক হয়ে যাই বিক্রম বাবু। সুপ্রিম কোর্টে যারা নির্লজ্জ বলে তারা আবার কি করে অবাক হয়ে যায় ভোট আটকালেন কেন বেশ আমি প্রশ্ন করছি মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন হাইকোর্ট হচ্ছে বিজেপির মন্দির কোনো ব্যবস্থা হয়নি কেন জানি না হয়নি আমি বললে আমাকে তুলে নিয়ে চলে যেতে হতো পুলিশ আমি বিক্রম বাবুর কাছে যাবো 30 সেকেন্ড বিক্রম বাবু হ্যাঁ, আমি দুটো কথা বলবো একটা হলো সুদীপ্ত বাবুকে বলবো যে উনি বলছেন যে হাইকোর্ট ভয় পেয়ে গেছিলেন এইটা কিন্তু আমি একেবারেই ওনার সাথে দ্বিমত নই হাইকোর্টে মামলা এগোয় পিছয় এরকম বিশৃঙ্খলা এর আগেও হয়েছে এবং এই কলকাতা হাইকোর্টে দাঁড়িয়েই পার্থ চট্টোপাধ্যায়ের জেল হয়েছে এবং অনেকেরই জেল হয়েছে এটা নিয়ে কোনো দ্বিমত নেই আর দ্বিতীয় কথা মণিশঙ্কর দাকে বলবো আপনি মামলায় ছিলেন ভালো কথা বাকি যারা মামলায় ছিল না যারা ওখানে ছিল তাদেরকে বার করে দেওয়ার দায়িত্বটা আপনার নয় তাদেরকে বলার দায়িত্বটা আপনার নয় যে বাইরে যান আপনি মামলায় নেই যিনি মামলায় নেই তিনিও কোর্টের মধ্যে জ্যাম করে থাকবেন এইটা কি করে মেনে আপনি একজন প্রফেশনাল অ্যাডভোকেট এই দায়িত্বটা আপনার বর্তায় না একজন প্রফেশনাল অ্যাডভোকেট হিসাবে বিক্রম ট্রেনিং গুলো বেরোয়নি বিক্রম ট্রেনিং গুলো বেরোয়নি অনেকগুলো ট্রেনিং সেখানে ছিল কারণ তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলা হয়েছিল আমি আজকে প্রশ্ন করছি চন্দ্রিমা ভট্টাচার্য কি দেখতে গিয়েছিলেন যে ঝামেলাটা ঠিকঠাক হচ্ছিল কিনা চন্দ্রিমা ভট্টাচার্য কেন গিয়েছিলেন উনি নিজে বলেছেন আমি গেছিলাম উনি নিজে বলেছেন আরে উনি হাইকোর্ট সুদীপ্ত বাবু হাত তুলছেন সুদীপ্ত বাবু আচ্ছা বিক্রম বাবু শেষ করে নিন বিক্রম বাবু একদম ছোট্ট করে শেষ করে নিন হ্যাঁ আমি আসি বিক্রম বাবু শেষ করে নিন মামলায় আছেন হ্যাঁ। আমি একটা কথা বলি যিনি মামলায় আছেন আইনজীবী তাকে ঢুকতে দিতে হবে যারা যারা মামলায় নেই আমি যেটা বলতে চাই যিনি প্রফেশনাল আইনজীবী যিনি মামলায় আছেন মণিশঙ্কর দা মামলায় আছেন ওনারও দায়িত্ব যে বাকিদেরকে সরিয়ে দেওয়া তা না হলে বাকিরা গিয়ে আরো বেশি ঢুকে যাও সেটা একটা কেওস সৃষ্টি করা কোর্টের মধ্যে দাঁড়িয়ে এটা কি করে সম্ভব যিনি মামলায় আছেন তিনি নিশ্চয়ই কোর্টে যাবেন উনি প্রথমে বললেন আমি ছিলাম না আমি যাইনি যেবারে যিনি মামলায় আছেন যেসব আইনজীবীরা মামলায় আছেন তারা ঢুকবে কোনো একটা পক্ষকে মণিশঙ্কর দা রিপ্রেজেন্ট করছেন ঠিক আছে হতেই পারে হ্যাঁ যে যারা মামলায় নেই এবং এই যে এই আপনার চন্দ্রিমা ভট্টাচার্য বিরাট বড় আইনজীবী হতে পারেন আমি জানি না কিন্তু তিনি মামলায় তো নেই মলয় ঘটক তিনি মামলায় নেই কোর্টে ছিল না 100 জন ছিল তারা মামলা তারা ছিল কোর্টে। বিক্রম বাবু আছে আমি আসি সুদীপ্ত বাবু আমার প্রশ্ন হচ্ছে সিম্পল প্রশ্ন হাইকোর্টের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলা হলো এক গাদা লোক এলো ওখানে ঝামেলা হলো শুনানি পিছিয়ে গেল মানে এটা কেমন লজিক হাইকোর্টকে সম্মান সহকারে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রবেশকারী বলছে ইডি সেই অনুপ্রবেশকারী যদি সত্যি তিনি হয়ে থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা কবে হবে কবে গ্রেফতারি হবে যদি সত্যি তিনি ক্রিমিনাল অফেন্স করে থাকেন আসি স্যার আপনার কাছে বলুন ওদের বের করার দায়িত্ব মণিশঙ্কর বাবুর না ওটা ছিল বিচারকের বিচারক তার কাজটা করেননি পুলিশের কোথায় দায়িত্ব পুলিশ বিচারকের ওই যে যারা ঝামেলা করেছিল তাদের বের করার দায়িত্ব ছিল বিচারকের বিচারক শুভ্রা ঘোষের মণিশঙ্কর বাবুর নয় এটা বুঝতে হবে এইটুকু আইন অন্তত দেশের মধ্যে আছে কারণ ওই দিন বিচারক যে তিনিও দেখেছেন যে এদের যদি আমি বের করে দিই কালকে আমি কলকাতায় থাকতে পারবো না ব্যবস্থা কবে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার ব্যবস্থা করা হবে কারণ এর আগে বহু বিচারককেও এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা কবে হবে উনি জানেন যে এই আমি যদি এই ছোটখাটো এই ছেলেমেয়েগুলোকে যদি বের করে দিই বা চন্দ্রিমা ভট্টাচার্যকে যদি বলি বাইরে গিয়ে বসুন কালকে ওই বিচারকের কলকাতায় থাকা অসুবিধা হয়ে যাবে এবং যে জন্য পরের দিন প্রধান বিচারপতিও ভয় পেয়ে ব্যবস্থাটা অঙ্কন হাত তুলছে স্যার আসি আপনার কাছে ব্যবস্থা এবার ভোট বাক্সে হবে তার মানে এটা মণিশঙ্কর বাবুর দায়িত্ব না এইরকম নৈরাজ্যবাদী প্রশাসকের বিরুদ্ধে গণরোষটাকে ভোট বাক্সেই নিয়ে যেতে হবে আমাদের এটা বাংলার মানুষের দায়িত্ব পশ্চিমবঙ্গের প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ নাগরিক ভোটারদের দায়িত্ব দলমত নির্বিশেষে এই নৈরাজ্য এই অপশাসনের বিরুদ্ধে
সবাইকে রুখে দাঁড়াতে হবে। আমার মাটি আজকে একটা ফ্যাসিস্ট শক্তির হাতে চলে যাচ্ছে, আমার মাটি আজকে মধ্যপ্রাচ্যের মতো হয়ে যাচ্ছে, যেখানে নৈরাজ্য এবং শাসক অনুমোদিত নৈরাজ্য চলছে, দেশের সংবিধান আক্রান্ত হয়ে যাচ্ছে। নেতাজির মাটিতে, স্বামীজির মাটিতে এই ধরনের নৈরাজ্যবাদী মমতার শাসন চলতে পারে না। এই মমতাকে গণতান্ত্রিকভাবে উৎখাত করতে হবে। 30 সেকেন্ড স্যার। দেখো অঙ্কন, তোমরা বলছো 2026-এ হবে, যেখানে ইলেকশনের নমিনেশন 26 করতে যায় তখন রিভলভারের ডগায় তাদের সরিয়ে দেওয়া হয়, আর তুমি বলছো 26-এ। আর মাননীয় সুকান্তবাবু এবং সুদীপ্তবাবু যে কথাটা বলেছেন সত্যি বাস্তব কথা বলেছেন, এবং তার মানে তার নির্যাস যেটা বেরোলো, এখন পুলিশ প্রশাসন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটাকে তো একদম কবরে দিয়েছেন, এবং কিছু অফিসার এখনও সিট দ্বারা সোজা করে কাজ করছে, তাই মানুষের একটু ভরসা আছে। এবং সাধারণ মানুষকে জিজ্ঞেস করে, ঘটনা যেদিন ঘটেছে পরের দিন বাজারে গেছি, সাধারণ লোক বলছে, দোকানদার থেকে ফলালারা বলছে দেখবেন স্যার কিছু হবে না, সব সেট হয়ে গেছে। একদম সময় শেষ স্যার, 10 সেকেন্ড। সুকান্ত বাবু 10 সেকেন্ড। ডিসঅর্ডার আমার কাছে একদম সময় কম স্যার, একদম সময় শেষ। 10 সেকেন্ড সুকান্ত বাবু, কনক্লুডিং কমেন্ট। না, বিষয় হচ্ছে দেখো, যেখানে হচ্ছে প্রশাসনকে ব্যবহার করে, যেখানে পুলিশ প্রশাসনকে মানে মার খায় কিছু জমি মাফিয়ার কাছে, সেখানে পুলিশ প্রশাসনকে নিয়ে যখন আইপ্যাকের দপ্তরে ইডিকে বাধা দেওয়া হয়, সেটা তো হস্তক্ষেপ, অযাচিত হস্তক্ষেপ। এর জন্য তো তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। শুধুমাত্র কি আমরা দেখেই যাব? সুতরাং রাজনৈতিক শক্তি জাগরিত করতে হবে। কারণ তুমি দেখো, শুনানি পর্যন্ত বাধাগ্রস্ত হয়েছে। বেশ, বিক্রম ব্যানার্জি 10 সেকেন্ড, একদম কনক্লুডিং কমেন্ট। দেখুন, আমি একটা কথা বলি, হাইকোর্টের বিচারপতিরা সহনশীল বলে এটা নয় যে তারা অর্ডার দেবেন না, তারা খুব কড়া অর্ডারই দেন। সময় লাগে বিচার প্রক্রিয়ায়, সমস্ত কিছুই সময় লাগে। এরকম নয় যে বিচার প্রক্রিয়াটাই একটু কিন্তু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এরকম নয় না আজ বলে কাল। বেশ, সময় লাগবে, বুঝলাম বিক্রম, একদম একটা সেন্টেন্স সময়। যেটুকু বলতে চাইছি সেটা হচ্ছে যে এইটাই দেখার এই মামলাতে যে একজন ইনভেস্টিগেশন এজেন্সি, যেটা 20 সালে যেটা হয়েছে, সেটা 25 সালে হঠাৎ করে কেন গেল? সেই জন্য তো না হলে কেন, না হলে মমতা ব্যানার্জি এটা তদন্তের দরকার কি? আমি বলছি না যে তদন্তে সিবিআই তদন্ত চেয়েছে। বেশ, আমার সময় শেষ। 2025-এর 20 মামলা 25-এ তদন্ত হতেই পারে, তার মানে এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি নিয়ে গিয়ে ফাইলগুলো তুলে নিয়ে চলে আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রবেশকারী বলছে ইডি। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন অনুপ্রবেশকারীদের মদত দিতেন, বুঝতাম, এখন নিজেই অনুপ্রবেশকারী হয়ে গিয়েছেন। কোর্টে ঝামেলা করাচ্ছে তৃণমূল কংগ্রেস যাতে শুনানি না হয়। এই সমস্ত বিরুদ্ধে ব্যবস্থা কবে হবে? গ্রেফতার হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন রেখে শেষ করছি কিশোরের অগ্নিবাণ। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।